তোমরা যে যেখানে আছো সুস্থ আছো এবং ভালো আছো। আমি মোহাম্মদ ওয়াহিদুর রহমান, পল্লবী মহিলা ডিগ্রি কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের লেকচারার। আমাদের কলেজের নিয়মিত অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এবং আমাদের কলেজের পরিচালক পর্ষদ এবং আমাদের শ্রদ্ধেয় উপাধ্যক্ষ এবং উপাধ্যক্ষ স্যার এবং অন্যান্য শিক্ষক মণ্ডলীকে জানাচ্ছি আসসালামু আলাইকুম। সবাই আশা রাখি সুস্থ আছেন এবং ভালো আছেন। তো আজ আমি আমার শিক্ষার্থীদের জন্য বিগত যে ক্লাসটা করিয়েছি ফিনান্সিয়াল স্টেটমেন্ট, তার ধারাবাহিকভাবে আজকে আরও একটা ক্লাস নিতে যাচ্ছি। তো প্রথমে আমি বলেছি যে এই অধ্যায়টা তুলনামূলকভাবে একটু কঠিন হওয়ার কারণে এটা বারবার প্র্যাকটিস বা বারবার অনুশীলন করতে হয় এবং তারপরে আশা রাখি ভালো মতো ইনশাল্লাহ আয়ত্তে চলে আসে। এবং এই অধ্যায়ের গুরুত্বটা আমি বলেছি যে অনেক বেশি, কারণ এই অধ্যায়টা পরবর্তী অন্যান্য ইয়ারেও কিন্তু এই অধ্যায়ের অঙ্ক থাকে। সো এই অধ্যায়টা কোনো অংশেই বাদ দেওয়া উচিত হবে না। তো এই অধ্যায়ের অঙ্কগুলো আমরা পূর্বে আমি বলেছি এসএসসি এবং এইচএসসিতে আমরা বাংলায় করে এসেছি। দেন এখন আমরা ওই অঙ্কটাই আমরা আসলে করি, আমরা ওই অঙ্কটা করি আসলে ইংলিশ ফরম্যাটে করি। দেন আমি বরাবরই আগের মতো করেই একটা অঙ্ক আমি লিখে দিব এবং সেই অঙ্কটা আমি ইনশাল্লাহ সমাধান করে দেব। তো আশা রাখি তোমরা খুবই মনোযোগ সহকারে আমার সাথে ক্লাসটা করবে এবং অবশ্যই ক্লাসটা করে উপকৃত হবা, ইনশাল্লাহ এটা বলতে পারি। এবং আমার সাথে সাথে তোমরা যদি বাসায় অনুশীলন করো, বিশেষ করে বোর্ড কোয়েশ্চেন যেগুলো আছে, প্রিভিয়াস যে ডিগ্রির যে বোর্ড কোয়েশ্চেনগুলো আছে, তোমরা যদি সেই বোর্ড কোয়েশ্চেনগুলো প্র্যাকটিস করো, ইনশাল্লাহ এই অধ্যায়ের সম্পর্কে বা এই অধ্যায়ের যে জটিলতা বা যে সমস্যাগুলো তৈরি হয় সেগুলো ইনশাল্লাহ সমাধান করতে পারবো। তারপর যদি সমাধান না করতে পারি, অবশ্যই সমাধান না করতে পারো তাহলে অবশ্যই আমাকে ইনবক্সে অথবা মেসেজে উল্লেখ করবো, ইনশাল্লাহ সেগুলো নিয়ে ইনশাল্লাহ সমাধান করে দেবো। তো শুরু করি আমরা অঙ্কটা। প্রথমে বরাবর মতো আমি একটা অঙ্ক লিখে নিচ্ছি। আমরা অবশ্যই করবো হলো ফিনান্সিয়াল স্টেটমেন্ট। দেন আমি একটা অঙ্ক উঠাই দিচ্ছি। The following is the trial balance. Is the trial balance of Red Trading House. Of Red Trading House as at 31st December 2005. এটা একটা ট্রায়াল ব্যালেন্স আমরা লিখব। রেড ট্রেডিং হাউস ট্রায়াল ব্যালেন্স 31st ডিসেম্বর 2005। এইদিকে আমি পার্টিকুলার্স অথবা আমরা অ্যাকাউন্টস টাইপও লিখতে পারতাম, কোনো সমস্যা নেই।
পারচেজ 95,000, পারচেজ রিটার্ন 2,500। এখানে আমি লিখে দিই ডেবিট ক্রেডিট। তারপরে আমি লিখতে পারি ক্যারিজ ইনওয়ার্ড, যেটাকে আমরা বাংলায় ক্রয় পরিবহন। ক্রয় পরিবহন আছে হলো 4,000। দেন আমরা লিখতে পারি সেলস 1,80,000, আর সেলস রিটার্ন থাকে বিপরীত দিকে, সেটা আমরা লিখে দিই সেলস রিটার্ন, তার পরিমাণ 5,000। দেন পরবর্তী পর্যায়ে আছে হলো স্টক, যেটাকে এখন লেখা থাকে হলো জানুয়ারি 1, তার মানে জানুয়ারি 1 লেখা থাকলে সেটাকে আমরা বলি হলো ওপেনিং স্টক, টাকার পরিমাণ 10,000 বা ওপেনিং বাংলাদেশের প্রারম্ভিক মজুদ পণ্য। দেন আছে হলো ওয়েজেস, এটা টাকার পরিমাণ 20,000। দেন পরবর্তী পর্যায়ে আছে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, আমি সংক্ষেপে লিখলাম অ্যাডমিন এক্সপেন্স, এটা টাকার পরিমাণ হলো অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স। অ্যাডমিন এক্সপেন্স আছে হলো 25,000। দেন আছে হলো ইন্স্যুরেন্স এক্সপেন্স, ইন্স্যুরেন্স এক্সপেন্স আছে হলো 3,000। দেন পরবর্তী পর্যায়ে আছে সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্স, সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্স 10,000। দেন পরবর্তী পর্যায়ে আছে হলো ড্রয়িংস, drawings 10,000, and this side capital 150,000. Then premises খুচরা অংশ, premises 20,000. Then equipment premises are 1,20,000 and equipment 20,000. Then accounts receivable 19,000. Then accounts payable 14,000. Then cash 7,000, and allowance for bad debt 1,500,000. Then both side amount 1,40,000, 3,40,000, 48,000, sorry. Then এটার কিছু additional information থাকে, we call adjustment. First of all, adjustment 1, 2,000 of the wages for the next year. That means it's called prepaid. Then next টাকা 1,500 accrued means due for advertising expense, for admin expense. Then number 3, equipment is to be depreciated. Equipment is to be depreciated. টাকা 4,000. Then number 4, ending stock. Ending stock is টাকা 9,000. Then number 5,
raise the allowance for bad debt 2% of net sales. And number six, the owner withdraw. The owner withdraw is টাকা 5,500. দেন এই ব্যালেন্স শিটের আমরা করব হলো তিনটা অংশ। প্রথম অংশ হলো ইনকাম স্টেটমেন্ট, পরের অংশ হলো অনার সিকিউরিটি স্টেটমেন্ট, অ্যান্ড থার্ড অংশ হলো ব্যালেন্স শিট। তো এই ব্যালেন্স শিট করতে গেলে আমাদের খেয়াল রাখতে হবে যে আমরা যে ইনকাম স্টেটমেন্ট করব সেটাকে আমরা করবো হলো মাল্টিপল ইনকাম স্টেটমেন্ট। তো কোম্পানির নামটা কি ছিল সেটা আমরা লিখে দিই। কোম্পানির নাম ছিল হলো রেড ট্রেডিং হাউস। তো আমরা কোম্পানির নাম লিখে ফেলি রেড ট্রেডিং হাউস। তো আমরা এটা করবো কোনটা, আমরা করবো হলো ইনকাম স্টেটমেন্ট। আমরা লিখি ফর দ্য ইয়ার এন্ডে 31st ডিসেম্বর 2005। তো আমরা বলেছিলাম ইনকাম স্টেটমেন্ট যেটা করব সেটাকে আমরা বলবো হলো মাল্টিপল ইনকাম স্টেটমেন্ট। এবং মাল্টিপল ইনকাম স্টেটমেন্টে আমরা তিনটা টাকার উপর দিয়ে আমাদের করতে হয়। এখানে আমরা ডিটেলস অথবা পার্টিকুলার্স লিখতে পারি। দেন টাকা অ্যান্ড টাকা। দেন প্রথমে আমরা লিখবো হলো সেলস। এখন সেলসের মধ্যে কি কি ছিল? সেলসের মধ্যে ছিল হলো সেলস রেভিনিউ। সেলস রেভিনিউ টাকার পরিমাণ ছিল হলো 1,80,000। দেন আমাদের বাদ দিব হলো সেলস রিটার্ন। তো সেলস যে সাইডে থাকে তার বিপরীত সাইডে সেলস রিটার্ন থাকে, এটা আমরা সবাই জানি। তো সেলস রিটার্ন আমাদের আসে হলো 5,000 টাকা। সেটা লেস করার পরে টাকার পরিমাণ থাকে হলো 1,75,000। এটাকে আমরা বলি হলো নিট সেলস। দেন এখান থেকে আমরা বাদ দিব লেস কস্ট অফ গুডস সোল্ড। এই কস্ট অফ গুডস সোল্ডের মধ্যে প্রথমে আমরা লিখি বিগিনিং ইনভেন্টরি বা ওপেনিং ইনভেন্টরি। বিগিনিং ইনভেন্টরি বা বিগিনিং স্টক আমরা যে নামে ব্যাখ্যা করতে পারি। তার বিগিনিং ইনভেন্টরি বা স্টক আমাদের ছিল হলো 10,000। দেন পরবর্তী পর্যায়ে আমরা লিখবো হলো পারচেজ। পারচেজের পরিমাণ আমাদের দেওয়া ছিল হলো শুরুতেই 95,000। এখন পারচেজ থেকে অপর সাইডে আসে হলো পারচেজ রিটার্ন 2,500। যেখানে পারচেজ রিটার্ন, তো আমরা যদি পারচেজ রিটার্ন আমরা লেস করি, তো লেস পারচেজ রিটার্ন 2,500। দেন পরবর্তী পর্যায়ে 6 নাম্বার ছিল মালিক কর্তৃক উত্তোলন। তো মালিক কর্তৃক উত্তোলন যদি থাকে সেটা আমাদের বাদ যাবে। তা ওনার উইথড্র এখানে একটা লাইন বাদ করছে যেটা হলো গুডস, অর্থাৎ পণ্য উত্তোলন করছে। সো পণ্য যদি উত্তোলন করে সেটা আমরা বাদ দিব। তাহলে লেস গুডস উইথড্র বা ড্রয়িং যেটা আমরা বলি। তো গুডস উইথড্র ছিল হলো 5,500। এটা লেস করার পরে যে টাকার পরিমাণ আসে সেটা হলো 87,000, যেটাকে আমরা বলি হলো নিট পারচেজ। দেন এখানে যে প্রত্যক্ষ খরচগুলো আছে সেগুলো আমরা যোগ বিয়োগ করবো। তো প্রত্যক্ষ খরচের মধ্যে আছে ক্যারিজ ইন ওয়ার্ড, যেটাকে আমরা বাংলায় বলি ক্রয় পরিমাণ, সেটা টাকার পরিমাণ 4,000। দেন আছে হলো ওয়েজেস। ওয়েজের টাকার পরিমাণ আছে হলো 20,000।
এখন ওই যে সম্পর্কে আমাদের একটা অ্যাডজাস্টমেন্টে বলা হয়েছে যে ফর দ্য নেক্সট ইয়ার, আর নেক্সট ইয়ার মানে আমরা সেটাকে বলি হলো অগ্রিম, দ্যাট উই কল প্রিপেড। তো প্রিপেড আছে কত? প্রিপেড আছে হলো 2000, 20,000 থেকে 20,000 বাদ দিয়ে থাকে হলো 18,000। এই সবগুলো টাকার পরিমাণ যোগ বিয়োগ করে টাকার পরিমাণ আসলে 1,19,000। এখান থেকে আমরা বাদ দিয়ে হলো এন্ডিং ইনভেন্টরি, যেটা আমাদের থাকে হলো কোথায়? সমান এন্ডিং ইনভেন্টরি বা এন্ডিং স্টক 9,000 টাকা। তাহলে বাদ দিয়ে থাকে হলো 1,10,000 টাকা। এই 1,10,000 টাকা উপরে টাকা থেকে বাদ দিলে যে টাকা থাকবে সেটাকে আমরা বলবো হলো গ্রস প্রফিট, একটা বাংলায় বলি হলো মোট লাভ, গ্রস প্রফিট। দেন এখান থেকে আমরা বাদ দিয়ে হলো লেস অপারেটিং এক্সপেন্স, লেস অপারেটিং এক্সপেন্স। এই অপারেটিং এক্সপেন্সের মধ্যে আমরা পরোক্ষ খরচগুলো বাদ দিব। তো পরোক্ষ খরচগুলোর মধ্যে আছে, প্রথমে লিখি আমরা এখানে আছে অ্যাডমিন এক্সপেন্স আছে। তো আমরা লিখে দিলাম শুরুতেই অ্যাডমিন এক্সপেন্স। অ্যাডমিন টাকা পরিমাণ ছিল হলো 25,000। এটা সম্পর্কে আমাদের একটা সমন্বয় আছে 1500 টাকা অ্যাক্রুড। অ্যাক্রুড মিন্স বকেয়া, বা আমরা বলতে পারি আউটস্ট্যান্ডিং বা ডিউ মানে বকেয়া। এটা ছিল হলো 1500। যোগ করার পর টাকার পরিমাণ আছে হলো 26,500। দেন অপারেটিং এক্সপেন্স আছে হলো সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্স, সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্স। এটা টাকার পরিমাণ আছে হলো 10,000। দেন এখানে জায়গা নাই বিধায় আমি উপর থেকে কিছুটা মুছে উপরে আমরা করতেছি। সেলিং এন্ড ডিস্ট্রিবিউশন করার পরে লেখার পরে আমাদের আছে হলো অ্যালাউন্স ফর ব্যাড ডেট। এখন অ্যালাউন্স ফর ব্যাড ডেট বলছিল কত পার্সেন্ট ইনক্রিজ করতে? 2%। কার উপরে? নেট সেলস উপরে। তো আমরা নেট সেলস বের করছিলাম কত? সেই টাকার উপরে আমাদের নেট সেলস আমরা বের করছিলাম 1,75,000। তো আমরা এখানে লিখি নিউ ব্যাড ডেট অ্যালাউন্স, ব্যাড ডেট অ্যালাউন্স 1,75,000 টাকার উপরে 2%। তো আমরা একটু করি 1,75,000 টাকার উপরে 2%, তাহলে আসলে হলো 3,500। এখান থেকে আমাদের বাদ যাবে হলো ওল্ড ব্যাড ডেট অ্যালাউন্স। ওল্ড ব্যাড ডেট অ্যালাউন্স আমাদের আছে হলো 1,500। তো বাদ থাকে হলো 2,000। দেন পরবর্তী পর্যায়ে আমাদের আছে ইন্স্যুরেন্স এক্সপেন্স, ইন্স্যুরেন্স এক্সপেন্স। এটা টাকার পরিমাণ আছে হলো 3,000। দেন পরবর্তী পর্যায়ে আমাদের আছে হলো ডেপ্রিসিয়েশন এক্সপেন্স। ডেপ্রিসিয়েশন এক্সপেন্স আমাদের অ্যাডজাস্টমেন্টে দেওয়া আছে। ইকুইপমেন্ট ইজ ডেপ্রিসিয়েটেড 4,000। তো আমরা 4,000 লিখে দিলাম। এই সবগুলো টাকা, এই টাকাগুলো এবং এই টাকাগুলো সবগুলো যোগ করে যে টাকাটা আসে সেটাকে আমরা টাকার পরিমাণ হলো 43,500। এই টাকা থেকে লেস করার পরে যে টাকাটা থাকে সেটা হলো 19,500। এটাই হলো আমাদের নিট ইনকাম। তো শিক্ষার্থীবৃন্দ, প্রথমে আমরা করলাম ইনকাম স্টেটমেন্ট। এখন এই ইনকাম স্টেটমেন্ট আমরা যেটা করলাম সেটা সম্পর্কে ছোট্ট একটা আলোচনা করি। প্রথমে আমরা লিখলাম নেট সেলস। নেট সেলস থেকে আমরা বাদ দিলাম হলো কস্ট অফ গুডস সোল্ড। এই কস্ট অফ গুডস সোল্ড বাদ দেওয়ার পর যেটা পেলাম সেটা হলো গ্রস প্রফিট। দেন আমরা বাদ দিলাম হলো পরোক্ষ খরচগুলো। পরোক্ষ খরচগুলোর মধ্যে যেগুলো ছিল সেগুলো আমরা বাদ দিলাম। ছিল হলো অ্যাডমিন এক্সপেন্স। অ্যাডমিন এক্সপেন্সের সাথে আমাদের অ্যাক্রুড ছিল। অ্যাক্রুড মানে হলো বকেয়া। তো আমরা শিখে আসছি এই অ্যাক্রুডগুলো আমরা যোগ করি আর প্রিপেডগুলো আমরা বাদ দিই। দেন সেলিং ডিস্ট্রিবিউশন ছিল, ব্যাড ডেট এক্সপেন্স ছিল। ব্যাড ডেট ছিল 2% আমাদের অ্যালাউন্স ধরতে হবে, সেটা ধরছি।
অ্যান্ড অল ভ্যালুস আমরা বাদ দিচ্ছি। দেন ইন্স্যুরেন্স ডেপ্রিসিয়েশন বাদ দেওয়ার পরে যে টাকাটা আসছে 35,500, সেই টাকাটা বাদ দেওয়ার পরে অবশ্যই যে টাকাটা আসছে সেটাকে আমরা বলছি হলো নেট ইনকাম। এখন এই নেট ইনকাম করা হয়ে গেল, পরবর্তী পর্যায়ে আমরা করবো হলো অনার সিকিউরিটি স্টেটমেন্ট। খুবই সহজ। তো তোমরা একটু খেয়াল করো অনার সিকিউরিটি স্টেটমেন্ট আমরা কীভাবে করি। তো আমরা এখানে লিখব অনার সিকিউরিটি স্টেটমেন্ট, অনার্স ইকুইটি স্টেটমেন্ট। তো অনার সিকিউরিটি স্টেটমেন্ট করতে গেলে আমরা এটা সম্পর্কে একটা নিয়ম জানি। প্রথমে আমাদের লিখতে হবে ক্যাপিটাল, ক্যাপিটালের সাথে আমরা যোগ করবো হলো নেট ইনকাম বা নেট প্রফিট। দেন এর সাথে আমরা যোগ বের করবো হলো ড্রয়িংস থাকলে আমরা লিস্ট করবো, অ্যাডিশনাল ইকুইপমেন্ট থাকলে আমরা যোগ করবো। এইভাবে আমরা করি। এটা একটা কলাম বাদ দিলে হবে, দুটো কলাম করা যাবে। তো অনার সিকিউরিটি স্টেটমেন্ট করতে গেলে প্রথমে আমরা লিখলাম ক্যাপিটাল, ক্যাপিটালের পরিমাণ আমাদের দেওয়া ছিল হলো 1,50,000। এর সাথে আমরা যোগ করবো হলো নেট ইনকাম, নেট ইনকামের পরিমাণ আমরা পেলাম 19,500। তো আমরা এখানে লিখে ফেললাম নেট ইনকাম, নেট ইনকামের পরিমাণ আমরা 19,500 টাকা। এটা যোগ করার পরে যে টাকাটা আসছে 1,69,000, 1,69,500। এখান থেকে আমরা বাদ দেবো হলো ড্রয়িংস। তো অঙ্কের মধ্যে দুইটা ড্রয়িংস আছে, একটা সমন্বয় আছে, একটা আমার যে ট্রায়াল ব্যালেন্স আছে। তো 10,000 আর সমন্বয় ছিল 5,500, তার মানে হলো টোটাল 15,500। আমি কি এখানে দেখাই কি যাতে তোমরা ভালো করে বুঝতে পারো। তাই লিখলাম 5,500, টোটাল 15,500। দেন এই টাকা থেকে লেস করলে আমাদের টাকার পরিমাণ আসে হলো 1,54,000, যেটাকে আমরা বলতে পারি ক্যাপিটাল ফর এন্ডিং, বা আমরা বলতে পারি তারিখ তো দিতে পারি ডিসেম্বর 31, তার মানে এন্ডিং ক্যাপিটাল। তো এটা খুবই সহজ একটা অংশ আমরা করে ফেললাম অনার সিকিউরিটি স্টেটমেন্ট। এবং পরবর্তী পর্যায়ে আমাদের যেটা করতে হবে সেটা করতে হবে আমাদের ব্যালেন্স শিট। এখন আসো আমি ব্যালেন্স শিট করব। তো আমরা এখানে লিখে রাখবো ব্যালেন্স শিট, ব্যালেন্স শিট। তো পূর্বের মতোই আমরা এটাও 3 কলাম দিয়ে করবো। এটাকে আমরা বলতে পারি যে ক্লাসিফিকেশন ব্যালেন্স শিট, অর্থাৎ কারেন্ট অ্যাসেট, ফিক্সড অ্যাসেট এবং কারেন্ট লায়াবিলিটিস, মানে প্রত্যেকটা জিনিস আমরা ক্লাসিফিকেশন করে করব। তো ক্লাসিফিকেশন করতে গেলে প্রথমে আমরা লিখব হলো অ্যাসেটস। এখন অ্যাসেটগুলো করতে গেলে আমরা বিগত ক্লাসে আলোচনা করেছিলাম যে এটা 3 ধরনের অ্যাসেট আছে। একটা হলো কারেন্ট অ্যাসেট, একটা হলো প্রপার্টি প্ল্যান্ট অ্যান্ড ফিক্সড অ্যাসেট, আর একটা আছে হলো আমাদের ইনভেস্টমেন্ট। তো এই বিষয়গুলো আমাদের আলোচনা আমরা করেছিলাম। তো আমরা প্রথমে লিখে ফেলি কারেন্ট অ্যাসেট। কারেন্ট অ্যাসেটের মধ্যে আমরা কারেন্ট অ্যাসেট বাংলায় বলি হলো চলতি সম্পদ। তো কারেন্ট অ্যাসেটের মধ্যে প্রথমে আছে হলো ক্যাশ, টাকার পরিমাণ সবার শেষে দেওয়া আছে ক্যাশ, তো আমরা লিখে ফেললাম ক্যাশ। তারপরে আছে হলো অ্যাকাউন্টস রিসিভেবল, অ্যাকাউন্টস রিসিভেবল সেটা টাকার পরিমাণ ঠিক তার উপরেই আছে, টাকার পরিমাণ 19,000। এখন রিসিভেবল এখন আমাদের এখানে একটা অ্যালাউন্স ছিল, সেই অ্যালাউন্সটা আমরা পাবো, অ্যালাউন্স ফর ব্যাড ডেট, যেটা টাকার পরিমাণ আমরা বের করেছিলাম 3,500। তো লেস করার পরে টাকার পরিমাণ থাকে হলো 15,500। দেন পরবর্তী পর্যায়ে আমাদের এন্ডিং ইনভেন্টরি ছিল, যেটাকে আমরা বাংলায় বলি সমাপনী মজুত পণ্য। এন্ডিং ইনভেন্টরি আমাদের টাকার পরিমাণ দেওয়া ছিল কোথায় 9,000, তো আমরা লিখে ফেলি 9,000। পরবর্তী পর্যায়ে আমরা জানি যে অগ্রিম সম্পদ, অগ্রিম ব্যয়গুলো আমাদের সম্পদ এবং বকেয়া আয়গুলো আমাদের সম্পদ। তো এখানে আমাদের সমন্বয়ে অগ্রিম একটা ছিল, সেটাকে আমরা লিখেছিলাম প্রিপেইড ওয়েজেস, একদম শুরুতে, যেটা টাকার পরিমাণ কত 2,000, তা আমরা লিখে ফেললাম 2,000। দেন এইগুলো টাকার পরিমাণ সব যোগ করার পরে যে টাকাটা আসবে সেটা হলো টোটাল কারেন্ট আছে, সেটা হলো টাকার পরিমাণ 33,500। দেন পরবর্তী পর্যায়ে আমাদের লিখতে হবে প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট, যেটাকে আমরা
বলি হলো ফিক্সড অ্যাসেট। তাহলে আমি প্রপার্টি প্ল্যান অ্যান্ড ইকুইপমেন্ট লিখে ফেললাম। এটার মধ্যে আমাদের আছে হলো প্রিমিসেস, একটা সম্পদ খুচরা অংশ। তো প্রিমিসেস টাকার পরিমাণ আছে হলো 1,20,000। দেন পরবর্তী পর্যায়ে আছে হলো ইকুইপমেন্ট। ইকুইপমেন্টের পরিমাণ আছে হলো 20,000। ইকুইপমেন্ট থেকে আমরা বাদ দিয়েছিলাম হলো অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন। তো অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ছিল সমন্বয়ে 4,000, প্লেস করার পর টাকার পরিমাণ হলো 16,000। দেন এইগুলো টাকার পরিমাণ যোগ করলে আসে হলো 1,36,000 টাকা। দেন এই টাকার পরিমাণ যোগ করলে টোটাল টাকার পরিমাণ হলো 1,69,500। এটাকে আমরা বলি হলো টোটাল অ্যাসেটস। দেন পরবর্তী পর্যায়ে আমাদের লিখতে হয় লাইবিলিটিস এন্ড অনার্স ইকুইটি। লাইবিলিটিস এন্ড অনার্স ইকুইটি। লাইবিলিটিস এন্ড অনার্স ইকুইটির মধ্যে প্রথমে আমরা লিখব কারেন্ট লাইবিলিটিস। কারেন্ট লাইবিলিটিস। কারেন্ট লাইবিলিটিসের মধ্যে প্রথমে আমাদের আছে হলো অ্যাকাউন্টস পেয়েবল। অ্যাকাউন্টস পেয়েবল টাকার পরিমাণ হলো 14,000। দেন আমাদের আছে হলো অ্যাক্রুড। অ্যাক্রুড মানে কি বলেছিলাম? বকেয়া। তাহলে অ্যাক্রুড এক্সপেন্স টাকার পরিমাণ আছে হলো দ্বিতীয় নম্বরে 1500 টাকা। দেন আমাদের আর কিছু নাই, ওটা যোগ করলে হলো 15,500। দেন আমাদের ছিল হলো অনার্স ইকুইটি ছিল, অনার্স ইকুইটি, যেটাকে আমরা বলতে পারি এন্ডিং ক্যাপিটাল আমরা বের করেছিলাম। তো এন্ডিং ক্যাপিটালটা আমরা লিখব। এন্ডিং ক্যাপিটাল ছিল 1,54,000। দেন এইগুলো টাকার পরিমাণ যোগ করলে সেম টাকায় আসবে, অর্থাৎ আমাদের অ্যাসেটের সাথে মিলে যাবে। দেন আমরা বলতে পারি এটা টোটাল লাইবিলিটিস অ্যান্ড অনার্স ইকুইটি। তো এইভাবে আমাদের ব্যালেন্স শিট দুই সাইড মিলে যাবে। তো ব্যালেন্স শিট মিলে গেলে আমরা বুঝতে পারবো যে আমাদের ব্যালেন্স শিটটা হয়েছে। তো ব্যালেন্স শিটটা আমি আবার বলি, এটা আমাদের একটা ক্লাসিফিকেশন ব্যালেন্স শিট। প্রথমে আমরা লিখবো হলো কারেন্ট অ্যাসেটগুলো, তারপর আমরা লিখবো প্রপার্টি প্ল্যান অ্যান্ড ইকুইপমেন্ট। এবং প্রপার্টি প্ল্যান অ্যান্ড ইকুইপমেন্ট লেখার পরে এখানে যদি কোনো প্রকার ডেপ্রিসিয়েশন বা অপচয় থাকে সেগুলো আমরা লিস করি। দেন ছিল হলো লাইবিলিটিস অ্যান্ড অনার্স ইকুইটি। লাইবিলিটিস অ্যান্ড অনার্স ইকুইটির মধ্যে আমাদের এখানে আমরা ভাগ করতাম কারেন্ট লাইবিলিটিস। দেন আমরা লং টার্ম লাইবিলিটিস আমরা করতে পারতাম বা লং টার্ম লোন হতো, সেগুলো আমাদের নাই, শুধু কারেন্ট লাইবিলিটিস ছিল, সেগুলো আমরা বসাইলাম। অ্যান্ড অনার্স ইকুইটি আমরা অনার্স ইকুইটি থেকে এন্ডিং ক্যাপিটাল পেয়েছে সেটা যোগ করলাম। দেন দেখা গেল যে আমাদের টোটাল অ্যাসেট এবং টোটাল কারেন্ট লাইবিলিটিস দুই সাইড আমাদের ইকুয়াল হয়ে যাবে। এই থেকে আমরা বুঝতে পারি যে ব্যালেন্স শিট আমাদের ইকুয়াল হয়ে গেলে আমরা বুঝবো যে আমাদের ব্যালেন্স শিটটা হয়েছে, অঙ্কটা হয়ে গেছে। তা বিষয়টা হলো যে এই ফিনান্সিয়াল স্টেটমেন্ট খুবই সহজ একটা অঙ্ক যদি তুমি রেগুলার প্র্যাকটিস বা অনুশীলন করো। আর যদি অনুশীলন না করো এই অঙ্কটায় অনেক কঠিন হয়ে যেতে পারে। তো আমার কথা হলো তোমরা অবশ্যই বাসায় ভালো মতো প্র্যাকটিস করবা এবং অঙ্কটা ভালো মতো অনুশীলন করবা। আশা রাখি যে ভুলগুলো বারবার হয় সেই ভুলগুলো অবশ্যই দূর হয়ে যাবে। এবং তোমরা অঙ্ক করতে যে কোন প্রকার সমস্যা হয় সেটা অবশ্যই আমাকে জানাবা। আজকে আমি তোমার কাছে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা এবং অপ্রয়োজনে বাসা থেকে বের না হওয়ার চেষ্টা করবো। যদি বের হয় তাহলে অবশ্যই স্বাস্থ্যবিধিগুলো মেনে বের হবো। সবাইকে আজকের মতো বিদায় জানাচ্ছি। আসসালামু আলাইকুম।